আমরা এখন পর্যন্ত NISN সিরিজ 5 এ মিউচুয়াল ফান্ডসের ভিডিওতে বুঝেছি মিউচুয়াল ফান্ড কি, কিভাবে কাজ করে এবং মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের সম্পর্কে। আমরা স্কিম ইনফরমেশন ডকুমেন্টস সম্পর্কে পড়েছি। আমরা ট্যাক্সেশন সম্পর্কে পড়েছি। আমরা মিউচুয়াল ফান্ড কিভাবে ধরে রাখতে হয় সেটাও শিখেছি। কিন্তু যখন এই প্রশ্ন আসে যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিম কোন ধরনের বিনিয়োগকারীর জন্য উপযুক্ত হবে, তখন আমরা সাধারণত এই প্রশ্নটা একে অপরকে করি। আজকের অধ্যায় নম্বর 12 এই বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। হাই ডাইস, আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রিশালা বাই সেন্ট্রাল সিটিতে আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন NISN সিরিজ 5 এ পাস ফর শিওর ভিডিওস। আমরা এখন পর্যন্ত 11টি অধ্যায় কভার করে ফেলেছি। এটাই হলো অধ্যায় নম্বর 12, মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন। আজ আমরা বুঝব বিনিয়োগকারীর প্রয়োজন, পছন্দ এবং ঝুঁকি প্রোফাইলের উপর ভিত্তি করে স্কিম নির্বাচন, মিউচুয়াল ফান্ড স্কিমে ঝুঁকির স্তর, মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ কৌশলের উপর ভিত্তি করে স্কিম নির্বাচন, ফান্ডের পারফরম্যান্স, ফান্ড পোর্টফোলিও, ফান্ডের বয়স, ফান্ডের আকার, পোর্টফোলিও টার্নওভার, স্কিমের খরচ এবং বিভিন্ন এনসির দ্বারা অফার করা বা একই স্কিম ক্যাটেগরির মধ্যে থাকা মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন। মিউচুয়াল ফান্ড স্কিমে অপশন নির্বাচন এবং মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন করার সময় কি করা উচিত আর কি করা উচিত নয়। তাহলে চলুন শুরু করি কিভাবে মিউচুয়াল ফান্ডের স্কিম নির্বাচন করবেন। যে বিনিয়োগকারী যে কোনো বয়সের হোক, যে কোনো রকমের ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকুক, সে কিভাবে মিউচুয়াল ফান্ড স্কিম বেছে নিতে পারে নিজের লক্ষ্য পূরণের জন্য এবং বিনিয়োগ করার জন্য, এবং কিভাবে সে জানতে পারবে কোন স্কিমে কতটা ঝুঁকি রয়েছে। চলুন এই অধ্যায়ে ব্যাপারটা বুঝে নিই। সবচেয়ে আগে আসে স্কিম নির্বাচন বিনিয়োগকারীর প্রয়োজন, প্রোফাইল এবং ঝুঁকি গ্রহণের মানসিকতার ওপর ভিত্তি করে। একজন বিনিয়োগকারীর জন্য মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন নির্ভর করে সে আসলে কি চায় তার উপর। সে কি তার মূলধন দীর্ঘ সময়ের জন্য বাড়াতে চায়, নাকি সে মূলধন সুরক্ষিত রেখে নিয়মিত কিছু আয় করতে চায়, অর্থাৎ মূলধন সংরক্ষণ করতে চায়। কিভাবে সে বিনিয়োগ করতে চায় এবং তার সঠিক চাহিদা কী। তাই বিনিয়োগ এই বিষয়গুলোর ওপর নির্ভর করে। তার বিনিয়োগের উদ্দেশ্য যাই হোক, তার আর্থিক লক্ষ্য যাই হোক, একজন বিনিয়োগকারী ঠিক সেই লক্ষ্য পূরণের জন্যই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। তাই তার স্কিম নির্বাচন, তার মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন নির্ভর করে তার প্রোফাইলের ওপর, তার বিনিয়োগের উদ্দেশ্যের ওপর এবং তার ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর, তার রিটার্ন নেওয়ার ক্ষমতার ওপর। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন করা হয় বিনিয়োগকারীর ঝুঁকি প্রোফাইল অনুযায়ী। দেখুন, ঝুঁকি প্রতিটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর জন্য আলাদা হয়। যে বিনিয়োগকারীর বয়স 25 থেকে 30 বছর, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা ঝুঁকি নেওয়ার ইচ্ছা আলাদা হবে, আর যে বিনিয়োগকারীর বয়স 35, 40, 45 বছর, তারটা আবার আলাদা হবে। আবার যে বিনিয়োগকারীর বয়স 60 বছর, 65 বছর, তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছাও একেবারে আলাদা হবে। তাই এই 3 ধরনের বিনিয়োগকারীর জন্য তাদের স্কিম নির্বাচন একেবারেই আলাদা হবে। এটা মনে করা হয় জীবনের শুরুর পর্যায়ে, যেমন 25, 30, 35 বছর বয়সে যখন একজন বিনিয়োগকারী থাকে, তখন তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেশি থাকে এবং সে এমন মিউচুয়াল ফান্ড বা মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারে যেখানে বেশি রিটার্ন আসার সম্ভাবনা থাকে এবং যেখানে বেশি ঝুঁকি থাকে। যেমন সে মিড এবং স্মল ক্যাপে নিজের এক্সপোজার বেশি রাখতে পারে এবং পুরো পোর্টফোলিও তৈরি করতে পারে। যেমন যেমন তার বয়স বাড়ে, তার সামগ্রিক ইকুইটিতে এক্সপোজার, অর্থাৎ একটি অ্যাসেট ক্লাস হিসেবে, কমতে থাকে। যেমন ফাইন্যান্সে একটা নিয়ম আছে, 100 - এজ হওয়া উচিত ইকুইটিতে। তাহলে যদি কোনো বিনিয়োগকারীর বয়স 30 বছর হয় এবং আমরা 100 থেকে 30 বাদ দিই, অর্থাৎ 70, তাহলে বলা হয় যে 70% ইকুইটিতে থাকা উচিত। একজন 50 বছর বয়সী বিনিয়োগকারীর জন্য 50% ইকুইটিতে এবং 50% ডেটে থাকা উচিত। আরেকজন 70 বছর বয়সী বিনিয়োগকারীর জন্য 30% ইকুইটিতে এবং 70% ডেটে থাকা উচিত। কিন্তু আবারও বলছি, এটি একটি সাধারণ নিয়ম, এটা সম্পূর্ণভাবে বিনিয়োগকারীর ওপর নির্ভর করে। একজন বিনিয়োগকারী আছেন যিনি 30 বছর বয়সী এবং ঝুঁকি নিতে চান না, যা ঝুঁকি নেওয়ার ইচ্ছা নেই। হতে পারে তিনি তার পুরো পোর্টফোলিও ফিক্সড ইনকামে রাখবেন। আর এমনও কিছু বিনিয়োগকারী আছেন বাজারে যাদের বয়স 60, 65 বা 70 বছর এবং এখনও তাদের পুরো পোর্টফোলিও উচ্চমাত্রার ইকুইটিতে রয়েছে। তাদের পোর্টফোলিওতে ইকুইটির পরিমাণ বেশি, তাই এইভাবেও বিনিয়োগকারী থাকতে পারেন। আমাদের এটা বুঝতে হবে যে প্রতিটি বিনিয়োগকারীর ঝুঁকির প্রোফাইল আলাদা, বয়সও আলাদা, এবং সেই অনুযায়ী আমাদের তাদের জন্য স্কিম নির্বাচন করতে হবে। আর যেমন আমি আপনাদের বলছিলাম, মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এমন বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড স্কিম থাকে। তাই জীবনে শুরুর পর্যায়ে আমরা যতটা সম্ভব আমাদের টাকা স্মল এবং মিড ক্যাপে বিনিয়োগ করতে পারি। আর সেই হিসেবেই যদি কোনো বিনিয়োগকারী 60-70 বছরের হন,
তাহলে আমরা তাকে পুরোপুরি লার্জ ক্যাপেও বিনিয়োগ করতে বলতে পারি, কিন্তু তার যে 30-40% ইকুইটি থাকবে সেটা প্রধানত থাকবে লার্জ ক্যাপে। সম্পদ বরাদ্দ, অ্যাসেট অ্যালোকেশনও খুবই গুরুত্বপূর্ণ একটি মিউচুয়াল ফান্ড স্কিম বাছাই করার জন্য। দেখুন, অ্যাসেট অ্যালোকেশন আসলে কি। আপনার মোট বিনিয়োগকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ভাগ করে দেওয়াকেই বলে অ্যাসেট অ্যালোকেশন। মানে আপনি যদি 100 টাকা বিনিয়োগ করতে চান, তাহলে তার মধ্যে কতটা ইকুইটিতে বিনিয়োগ করবেন, কতটা ডেটে বিনিয়োগ করবেন, কতটা সোনায় বিনিয়োগ করবেন, আর কতটা রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন। এইসবই হলো অ্যাসেট ক্লাস: ইকুইটি, ডেট, কমোডিটি, কারেন্সি এবং আপনার রিয়েল এস্টেট। এগুলোই অ্যাসেট ক্লাস হিসেবে ধরা হয়। যখন আমরা আমাদের পোর্টফোলিও তৈরি করি, পোর্টফোলিও কনস্ট্রাক্ট করি বা ইনভেস্টমেন্ট করি, তখন বলা হয় কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখো না। আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা কোনো একটি অ্যাসেট ক্লাসে আমাদের সব টাকা ঢেলে দিই না। আমরা আমাদের টাকা বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করি। কিছু শতাংশ আমরা ইকুইটিতে রাখি, কিছু শতাংশ সোনা কিনে নিই, কিছু শতাংশ আমাদের ফিক্সড ইনকামে যায়, ডেটে যায়, বন্ডে যায়, কিছুটা রিয়েল এস্টেটেও। আজকাল অনেকেই বিনিয়োগের জন্য রিয়েল এস্টেটেও ইনভেস্ট করেন। তাই আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাস আছে। তাই এখানে অ্যাসেট অ্যালোকেশন খুবই জরুরি, কারণ আপনাকে আপনার বিভিন্ন ধরনের অ্যাসেটে বিনিয়োগ করতে হবে যাতে আপনার পোর্টফোলিও তৈরি হয় এবং সামগ্রিকভাবে আপনার পোর্টফোলিও রিটার্ন ভালো আসতে পারে। তাই এই কারণেই অ্যাসেট অ্যালোকেশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী আপনি আপনার মিউচুয়াল ফান্ড স্কিম বেছে নিতে পারেন। আরও একটি পয়েন্ট এখানে বলার আছে, যদি আপনি একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী হন, তাহলে আপনি ইকুইটিতে বিনিয়োগ করতেই পারেন। আপনার অ্যাসেট অ্যালোকেশনের একটি বড় অংশ আপনি ইকুইটিতে রাখতে পারেন। কিন্তু একজন স্বল্পমেয়াদী বিনিয়োগকারী কী করবে, যার বিনিয়োগের সময়সীমা মাত্র 2 বছর, 3 বছর, 4 বছরের মতো? সেক্ষেত্রে সে তার অ্যাসেটগুলো ফিক্সড ইনকামে রাখতে পারে, বন্ডে রাখতে পারে, ডেট মিউচুয়াল ফান্ডে রাখতে পারে। তাই এটা আপনাকে কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা আপনার অ্যাডভাইজারের কাছ থেকে স্পষ্টভাবে জেনে নিয়ে বিনিয়োগ করতে হবে। আপনাকে কাউকে জিজ্ঞেস করেই বিনিয়োগ করতে হবে। যেমন আমি আপনাকে বলেছিলাম, বিনিয়োগকারীর বয়সও গুরুত্বপূর্ণ বা খুব বড় ভূমিকা রাখে যখন মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন করার কথা আসে। বয়সই আমাদের ঝুঁকি নির্ধারণ করে। আপনার ঝুঁকিটি কতটা হতে পারে? যেমন আমি আপনাকে বলেছিলাম, জীবনের প্রারম্ভিক পর্যায়ে আমাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেশি থাকে। আমরা ঝুঁকি নিতে পারি। আমরা স্মল ক্যাপ, মিড ক্যাপে আমাদের বেশি এক্সপোজার রাখতে পারি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা ধীরে ধীরে লার্জ ক্যাপের দিকে সরে যাই এবং আমাদের সামগ্রিক ইকুইটি অ্যাসেট ক্লাসে এক্সপোজারও কমতে থাকে। ইনভেস্টমেন্ট টাইম হরাইজনও মিউচুয়াল ফান্ড স্কিম বাছাই করার ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখে। অবশেষে, যখনই আমরা কোনো অ্যাসেট ক্লাসে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করি, তখন আমরা ইনভেস্টমেন্ট হরাইজন বা ইনভেস্টমেন্ট টাইম দেখে বিনিয়োগ করি। যেমন ইকুইটি অ্যাসেট ক্লাসে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বিনিয়োগ করি। 10 ডিসেম্বর 15 বছরে দেখা গেছে যে ইকুইটিতে বেশ ভালো রিটার্ন এসেছে। ডেট ফান্ডে আমরা স্বল্পমেয়াদী 2 বছর, 3 বছর এবং 1 বছরের জন্য, এবং মানি মার্কেট ফান্ডে 1 বছরের কম সময়ের জন্য যেসব আলট্রা শর্ট টার্ম ফান্ড থাকে, সেগুলোতেও আমরা বিনিয়োগ করতে পারি এবং কিছু রিটার্ন উপার্জন করতে পারি। যে গোল্ড ফান্ড আছে, সেটা সোনার দামের ওপর নির্ভর করে চলবে। তাহলে এইভাবে আমরা আমাদের বিনিয়োগ ঠিক করি কত সময় আমরা কোন অ্যাসেট ক্লাসকে দেব। তাই ইনভেস্টমেন্ট টাইম হরাইজন অর্থাৎ বিনিয়োগের সময়কাল খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা বলি কোর এবং স্যাটেলাইট পোর্টফোলিও নিয়ে। কোর পোর্টফোলিও কাকে বলে এবং স্যাটেলাইট পোর্টফোলিও কাকে বলে? কোর পোর্টফোলিও মূলত বিনিয়োগকারীর দীর্ঘমেয়াদী চাহিদা ও আর্থিক লক্ষ্য মাথায় রেখে তৈরি করা হয়। কোর পোর্টফোলিওতে আমরা খুব বেশি পরিবর্তন করি না। কোর পোর্টফোলিওতে যে কৌশলটি ব্যবহৃত হয় সেটি হল বাই অ্যান্ড হোল্ড কৌশল। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সেখানে বিনিয়োগকারীর সব দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য একটি কোর পোর্টফোলিও তৈরি করা হয়, এবং স্যাটেলাইট পোর্টফোলিওটি একেবারে ভিন্ন, যা বাজারে স্বল্পমেয়াদী অস্থিরতা থেকে অর্থ উপার্জনের জন্য ডিজাইন করা হয়। তাই বলা হয়, আপনি যদি একজন সাধারণ বিনিয়োগকারী হন, তাহলে আপনার কোর এবং স্যাটেলাইট পোর্টফোলিওতে 80% কোর পোর্টফোলিওতে এবং 20% স্যাটেলাইট পোর্টফোলিওতে রাখা উচিত। এটা নির্ভর করে বাজার পরিস্থিতি, বয়স এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। কিন্তু এটা এমন নয়, আবারও বলি, এটা একজন বিনিয়োগকারীর ক্ষেত্রে আলাদা হতে পারে। হতে পারে শুরুর পর্যায়ে কেউ থাকলে সে তার পোর্টফোলিওর মূল অংশের চেয়ে বেশি স্যাটেলাইট অংশে রাখবে। কিন্তু আপনাকে স্যাটেলাইট পোর্টফোলিও এবং কোর পোর্টফোলিও পুরোপুরি আগে ভালোভাবে বুঝতে হবে। যেমন আমি আগেও বলেছি, কোর পোর্টফোলিও দীর্ঘমেয়াদী চাহিদার ওপর ভিত্তি করে তৈরি হয়, সেখানে আপনি বেশি পরিবর্তন করতে পারেন না। কিন্তু আপনার স্যাটেলাইট পোর্টফোলিওটা হলো সেই অংশ যেখানে আপনি বাজারে স্বল্পমেয়াদী পরিবর্তন থেকে লাভ তোলার জন্য বিনিয়োগ করেন। যেমন উদাহরণস্বরূপ, কোভিড আসার পর সব টেকনোলজি স্টক দৌড়ে গিয়েছিল। যতগুলো টেকনোলজি মিউচুয়াল ফান্ড ছিল, তারা সবাই ভালো রিটার্ন দিয়েছিল।
তাহলে সেই সময় যদি কেউ সেই স্বল্পমেয়াদী ভোলাটিলিটি প্লে করতে চাইত, তাহলে যে কোনো বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করতে পারত। ডিজিটাল ফান্ডে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যেত, কিন্তু এটা খুবই স্বল্প সময়ের জন্য হবে, এটা টেকসই নয়। তাই আমাদের এটা বুঝতে হবে যে কোর পোর্টফোলিও আবারও একটি দীর্ঘমেয়াদী চিন্তা এবং স্যাটেলাইট পোর্টফোলিও। আমরা যে স্বল্পমেয়াদী ভোলাটিলিটি বা মার্কেটের মুভমেন্টে সুবিধা নিতে চাই, তার জন্য আমরা সেখানে বিনিয়োগ করতে পারি। এখন কথা বলি মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর রিস্ক লেভেল নিয়ে। কোন মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঝুঁকি আছে? আমরা যখন আমাদের মিউচুয়াল ফান্ড চ্যাপ্টারে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড পড়ছিলাম এবং রিস্ক চ্যাপ্টারেও আমরা অনেকটাই এটা পড়েছিলাম। আজও আমরা সংক্ষেপে আলোচনা করব এই বিষয়ে, কোন মিউচুয়াল ফান্ড স্কিম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং কোন মিউচুয়াল ফান্ড স্কিমের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই এতে আমি কিছু টেবিল আপনার সামনে দেখাবো। আপনি সেই টেবিলগুলো দেখতে পারেন এবং নিজেই বিচার করতে পারেন কোন মিউচুয়াল ফান্ড বেশি ঝুঁকিপূর্ণ আর কোনটা কম ঝুঁকিপূর্ণ। চলুন বুঝে নিই ঝুঁকি স্তর মিউচুয়াল ফান্ড স্কিমগুলো। এবার ঝুঁকি এবং রিটার্ন নিয়ে কথা বলি। মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর হায়ারার্কি যদি দেখি, তাহলে লিকুইড ফান্ডসকে সবচেয়ে নিরাপদ ফান্ড হিসেবে ধরা হয় এবং এগুলোকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এরপর আসে ডেট ফান্ডস, তারপর হাইব্রিড ফান্ডস এবং সবশেষে ইকুইটি ফান্ডস। তাই যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, যখন কেউ লিকুইড ফান্ডস থেকে ডেট ফান্ডস, তারপর হাইব্রিড ফান্ডস এবং শেষে ইকুইটি ফান্ডসের দিকে এগোয়, তখন সম্ভাব্য রিটার্ন যেমন বাড়ে, তেমনি বিনিয়োগের ঝুঁকিও বাড়ে। মোটামুটি বলা যায়, বাম দিক থেকে ডান দিকে গেলে ঝুঁকি যেমন বাড়ে, তেমনি সম্ভাব্য রিটার্নও বাড়ে। দেখুন, ফাইন্যান্সে একটা কথা আছে, যত বেশি ঝুঁকি তত বেশি রিটার্ন এবং যত কম ঝুঁকি তত কম রিটার্ন। যদি আপনি এমন কোনো অ্যাসেট ক্লাসে টাকা বিনিয়োগ করেন যেখানে একেবারেই ঝুঁকি নেই, তাহলে আপনার রিটার্নও খুব কম হবে। আর যেখানে ঝুঁকি বেশি, যেমন যেমন ঝুঁকি বাড়বে, তেমনি আপনার রিটার্নও বাড়তে থাকবে। তাই সেই হিসেবেই একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর জন্য তার স্কিমগুলো বাছাই করার আগে এটা দেখা খুবই জরুরি যে কোন মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঝুঁকি আছে। যদি সে ঝুঁকিটা বুঝে নিতে পারে, তাহলে সেই অনুযায়ী নিজের প্রত্যাশিত রিটার্নও বুঝতে পারবে এবং কোথায় টাকা বিনিয়োগ করবে সেই সিদ্ধান্ত নিতে তার অনেকটাই সুবিধা হবে। তাহলে আমরা দেখলাম যেভাবে প্রথমে লিকুইড ফান্ড থাকে, তারপর ডেট ফান্ড আসে, তারপর হাইব্রিড ফান্ড আসে এবং সবশেষে ইকুইটি ফান্ড আসে। এইভাবে আমাদের ঝুঁকি যেমন বাড়তে থাকে, তেমনি রিটার্নও বাড়তে থাকে। এখন আমরা নির্দিষ্ট ডেট ফান্ড নিয়ে কথা বলব এবং দেখব ডেট ফান্ডে হায়ারার্কি কীভাবে কাজ করে। ডেট ফান্ডে বিভিন্ন ধরনের ডেট ফান্ড আছে, তাদের মধ্যে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কোনটা এবং ডেট ফান্ডের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কোনটা। কোন ডেট ফান্ডটা একটু বেশি ঝুঁকিপূর্ণ কিন্তু রিটার্নও বেশি দেবে, তাহলে সেটাও আমরা এই টেবিলের মাধ্যমে বুঝে নেব। তার আগে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দিই, ডেট ফান্ডের রিটার্ন মূলত ক্রেডিট রিস্ক এবং ইন্টারেস্ট রেট রিস্কের ওপর নির্ভর করে। ক্রেডিট রিস্ক মানে হলো ঋণদাতারা মূলধন এবং সুদের টাকা ফেরত দিতে না পারার সম্ভাবনা, আর ইন্টারেস্ট রেট, যখন বাজারে সুদের হার বাড়ে তখন ডেট ফান্ডে আমাদের রিটার্ন কমে যায়। যেমনটা আমি আপনাকে আগের চ্যাপ্টারেও অনেকটা ব্যাখ্যা করেছিলাম, অর্থনীতিতে ডেটের দামের সঙ্গে সুদের হারের একটা সম্পর্ক আছে এবং যত বেশি ডেটের মেয়াদ হবে, আপনার পোর্টফোলিও ততটাই বেশি সংবেদনশীল হবে। সুদের হারের সঙ্গে ডেট পোর্টফোলিও যত বড় হবে, সুদের হারে সামান্য পরিবর্তন হলেও তার প্রভাব ততটাই বেশি পড়বে। আপনার ডেট পোর্টফোলিওর রিটার্ন কমে যাবে। তাহলে এই দুই ধরনের ঝুঁকি ডেটে থাকে। আপনি যেমনটা বুঝলেন, সেই অনুযায়ী ডেট স্কিমগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কম ঝুঁকির এবং কোনটা সবচেয়ে বেশি ঝুঁকির, আর যেটা সবচেয়ে বেশি ঝুঁকির সেটাই আবার সেই অনুযায়ী বেশি রিটার্নও দেবে। চলুন দেখে নিই। তাহলে প্রথমেই আছে আমাদের ওভারনাইট ফান্ড, তারপর লিকুইড ফান্ড, তারপর আলট্রা শর্ট টার্ম বন্ড ফান্ড। যেমন যেমন ডিউরেশন বাড়তে থাকবে, তেমনই ডেট পোর্টফোলিও আরও বেশি ইন্টারেস্ট রেটের ভোলাটিলিটি সহ্য করবে এবং সেই অনুযায়ী রিটার্ন দেবে। তাহলে আলট্রা শর্ট টার্ম বন্ড ফান্ডের পরে আছে লো ডিউরেশন ফান্ড, শর্ট ডিউরেশন ফান্ড, মিডিয়াম ডিউরেশন ফান্ড, মিডিয়াম টু লং ডিউরেশন ফান্ড এবং লং ডিউরেশন ফান্ড। এবার স্পেসিফিকভাবে ক্রেডিট রিস্ক নিয়ে কথা বলি। কোন ডেট স্কিমে ক্রেডিট রিস্ক সবচেয়ে কম এবং কোন ডেট স্কিমে ক্রেডিট রিস্ক সবচেয়ে বেশি থাকে। ডেট ফান্ডে ক্রেডিট রিস্কের হায়ারার্কি, সবচেয়ে আগে আসে গিল্ড ফান্ড, তারপর আছে ব্যাংকিং ও পিএসইউ ফান্ড, তারপর কর্পোরেট বন্ড ফান্ড এবং শেষে ক্রেডিট রিস্ক ফান্ড। সবচেয়ে কম ঝুঁকি থাকে গিল্ড ফান্ডে, যেগুলো আপনার ভারত সরকারের ফান্ড। তারপর আসে ব্যাংকিং ও পিএসইউ ফান্ড, এখানে ঝুঁকি একটু বেড়ে যায়, তাতে রিটার্নও একটু বেশি পাওয়া যায়। এরপর আসে কর্পোরেট বন্ড ফান্ড, কর্পোরেট বন্ড ফান্ডে পুরো টাকাটা AA+ রেটিংয়ে যায়। তারপর আসে ক্রেডিট রিস্কে AA+ AA রেটিংয়ে টাকা যায়।
তাই ক্রেডিট রিস্ক ফান্ড কর্পোরেট বন্ড ফান্ডের তুলনায় একটু বেশি ঝুঁকিপূর্ণ, আর ক্রেডিট রিস্ক ফান্ডের রিটার্নও একটু বেশি পাওয়া যায়। তাহলে এই হিসেবেই যদি আমাদের আজ এই ভিত্তিতে হায়ারার্কি করতে হয়, অর্থাৎ ক্রেডিট রিস্কের ভিত্তিতে, তাহলে আমাদের এই টেবিলটা বুঝতে হবে। আর যদি সরাসরি প্রশ্ন আসে ক্রেডিট রিস্কের দিক থেকে কোনটা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ আর কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, তাহলে আমরা টেবিল দেখে বুঝে সেটা ঠিক করতে পারি এবং নিজের উত্তর দিতে পারি। আর একজন বিনিয়োগকারী হিসেবে যদি আপনি এটা বুঝে যান, তাহলে আপনি সেই অনুযায়ী নিজের বিনিয়োগও করতে পারবেন এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করে নিজের রিটার্ন অর্জন করতে পারবেন। এখন কথা বলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের রিস্ক রিটার্ন হায়ারার্কি নিয়ে। যেখানে সবচেয়ে বেশি মুভমেন্ট আছে, যেখানে সবচেয়ে বেশি মানুষ টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন, যেখানে সবচেয়ে বেশি মানুষ বিনিয়োগ করেন, যেখানে সবচেয়ে বেশি বিনিয়োগ আসছে এবং যেখানে সবচেয়ে বেশি বিনিয়োগকারী এসআইপি করতে পছন্দ করেন। চলুন বুঝে নিই মিউচুয়াল ফান্ডের রিস্ক রিটার্ন হায়ারার্কি কেমন। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হল স্মল ক্যাপ ফান্ড, তারপর স্মল ক্যাপ ফান্ডের তুলনায় একটু কম ঝুঁকিপূর্ণ আমাদের মিড ক্যাপ ফান্ড, তারপর মাল্টি ক্যাপ ফান্ড, এরপর লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এবং সবশেষে লার্জ ক্যাপ ফান্ড। দেখুন, যখন আমরা ইকুইটির কথা বলি তখন লার্জ ক্যাপকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। সবচেয়ে কম ঝুঁকি লার্জ ক্যাপে এবং সবচেয়ে বেশি ঝুঁকি স্মল ক্যাপে। এটা কেন হয় আমরা আগের চ্যাপ্টারে খুব ভালোভাবে কভার করেছি, এবং যদি আপনি এই ঝুঁকির পুরো চ্যাপ্টারটা বুঝতে চান তাহলে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। কিন্তু যতদূর এই হায়ারার্কির কথা, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আপনার লার্জ ক্যাপ এবং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ আপনার স্মল ক্যাপ। তাহলে যদি এই প্রশ্নটা আসে, আমরা এটা বুঝে সেই উত্তর দিতে পারি। এখন কথা বলি ডাইভার্সিফাইড থেকে কনসেন্ট্রেটেড ফান্ডের রিস্ক রিটার্ন হায়ারার্কি নিয়ে। একটা ডাইভার্সিফাইড ফান্ড আছে যা ইকোনমির প্রায় সব সেক্টর কভার করছে, আরেকটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও আছে। হয়তো যেগুলো সেক্টর ফান্ড, থিমেটিক ফান্ড, একটা থিম ভিত্তিক ফান্ড, বা শুধুমাত্র একটা সেক্টরের ওপর ফান্ড যেমন ব্যাংকিং, সেই সেক্টরেই টাকা যাচ্ছে। তাহলে এদের মধ্যে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, কোনটা কম ঝুঁকিপূর্ণ, সেটা আমরা এই টেবিলের মাধ্যমে বুঝব। দেখুন, সবচেয়ে কম ঝুঁকির হলো ডাইভার্সিফাইড ফান্ড। তারপর ফোকাসড ফান্ডে ঝুঁকি বেড়ে যায়, কারণ ডাইভার্সিফাইড ফান্ডে আপনার টাকা বেশি ডাইভার্সিফাইড হয়। সেখানে আপনার বিনিয়োগের ক্ষেত্রটা একটু বড় হয়। ফোকাসড ফান্ডে যেমন ফোকাস 30, ফোকাস 40, ফোকাস 50, মানে ফোকাস 50 শেয়ার, তাহলে ফোকাস শুধু ওই শেয়ারগুলোর ওপরেই থাকে। ওই শেয়ারগুলোর মধ্যে কনসেন্ট্রেশন রেশিও অনেক বেশি, তাই সেখানে ঝুঁকি কিছুটা বেড়ে যায়। এরপর আসে থিম্যাটিক ফান্ড, যেগুলো কোনো নির্দিষ্ট থিমের ওপর ভিত্তি করে তৈরি, সেখানে ঝুঁকি আরও একটু কমে যায়। ইউনিভার্স ফান্ড বা স্টক ফান্ডে ঝুঁকি কিছুটা বেড়ে যায়। আর সেক্টর স্পেসিফিক ফান্ডে, যেখানে শুধু একটি নির্দিষ্ট সেক্টরে টাকা বিনিয়োগ হয়, সেখানে ঝুঁকি আরও বেশি থাকে। যেমন ধরুন, ব্যাংক সেক্টরে টাকা যাচ্ছে, মানে ব্যাংক সেক্টরে তো 10 ডিসেম্বরটা স্টক আছে। বেশিরভাগ টাকা ব্যাংক নিফটিতেই যায়, তাই এখানে ঝুঁকি আরও বেড়ে যায়। তাহলে যদি আমরা সবচেয়ে কম ঝুঁকির কথা বলি, সেটা ডাইভার্সিফাইড ফান্ডে থাকে। এরপর ফোকাসড ফান্ডে ঝুঁকি একটু বেড়ে যায়, তারপর থিম্যাটিক ফান্ড, আর তারপর আসে সেক্টরাল ফান্ডের পালা। এবার আমরা হাইব্রিড ফান্ডের রিস্ক রিটার্ন হায়ারার্কি নিয়ে কথা বলবো। সেবির মিউচুয়াল ফান্ড ক্যারেক্টারাইজেশনের সার্কুলার অনুযায়ী হাইব্রিড স্কিমগুলোর মধ্যে সেবি কিছু স্কিম অন্তর্ভুক্ত করেছে। কোন কোন স্কিম আছে তা আমরা দেখব, এবং দেখব কোনটা কম ঝুঁকিপূর্ণ আর কোনটা বেশি ঝুঁকিপূর্ণ। সেবির মিউচুয়াল ফান্ড ক্যারেক্টারাইজেশনের সার্কুলার অনুযায়ী আরবিট্রাজ, ইকুইটি সেভিং স্কিম, কনজারভেটিভ হাইব্রিড, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, ব্যালেন্সড হাইব্রিড ফান্ড এবং অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড অন্তর্ভুক্ত রয়েছে। এই সব কিছু একটি টেবিলে দেখানো হবে। ঠিক সেইভাবেই আমরা এগুলোর ঝুঁকিও বুঝে নেব। দেখুন, সবার আগে আছে আরবিট্রাজ ফান্ড। তাহলে সবার আগে আসে আরবিট্রাজ ফান্ড, যেগুলো খুবই কম ঝুঁকিপূর্ণ। তারপর আছে ইকুইটি সেভিংস ফান্ড, তারপর কনজারভেটিভ হাইব্রিড, তারপর ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, তারপর মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, তারপর ব্যালেন্সড ফান্ড এবং একেবারে শেষে আছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। অ্যাগ্রেসিভ হাইব্রিডে পোর্টফোলিওতে ইকুইটির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাই এগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই টেবিল অনুযায়ী। 2015 সালের পর সেবি কি করল? একটা রিস্কমিটার তৈরি করা হয়েছে। কোনো মিউচুয়াল ফান্ডে বা কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঝুঁকি আছে সেটা আমরা রিস্কমিটারের মাধ্যমে বুঝতে পারি। যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমকে একটি রিস্কমিটারের মধ্যে রাখা হবে। এটা বাধ্যতামূলক। সেবি মিউচুয়াল ফান্ডগুলোর জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছে যে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিম লঞ্চ করুন না কেন, সেই মিউচুয়াল ফান্ড স্কিমকে রিস্ক লেভেল রিস্কমিটারে রাখতে হবে। তার রিস্ক জানানো হবে যাতে ইনভেস্টর শুধু সেটি দেখেই বুঝতে পারেন এতে কতটা রিস্ক আছে। এই রিস্কমিটারটা আসলে কি, কেমন দেখতে হয়, কোন কোন রিস্ক এতে পড়ে এবং রিস্কের কোন কোন প্যারামিটার এতে আছে, চলুন সেটা বুঝি। রিস্কমিটার দেখে নিই এটা কিভাবে কাজ করে। দেখুন, রিস্কমিটারটা কিছুটা এই রকম দেখতে হয়। মাঝারি ঝুঁকি সম্পন্ন স্কিমগুলি নিম্নলিখিত রিস্কমিটারের সাহায্যে বর্ণনা করা হবে, যার মাঝারি ঝুঁকি থাকবে। এইভাবে রিস্কমিটারে সেটা চলে আসবে।
ওই স্কিমের ওপর এটা লাগানো থাকবে এবং এতে আর কি আসবে। প্রিন্সিপাল অ্যাট মডারেট রিস্ক। সাধারণত প্রিন্সিপাল অ্যাট মডারেট রিস্ক আমাদের হাইব্রিড স্কিমগুলোতে দেখা যায় এবং সেই অনুযায়ী এটা এইভাবে স্কিমের ওপর লাগানো থাকবে। আর রিস্কোমিটারে 6টি স্তরের রিস্ক থাকবে। সবচেয়ে আগে থাকবে নো রিস্ক, তারপর লো টু মডারেট রিস্ক, তারপর মডারেট রিস্ক, মডারেটলি হাই রিস্ক এবং ভেরি হাই রিস্ক। তাহলে ডেট ক্যাটাগরিতে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো লিকুইড মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে স্মল ক্যাপ পর্যন্ত সবকিছুই এর মধ্যে পড়বে। তাই সেই হিসেবেই স্কিমগুলো এখানে রাখা হবে এবং আপনাকে জানানো হবে যে আপনার মূলধন কতটা ঝুঁকির মধ্যে আছে। যদি আপনার রিস্কোমিটার ভেরি হাই রিস্ক দেখায় তার মানে আপনার মূলধন খুব বেশি ঝুঁকির মধ্যে আছে। এটা স্মল ক্যাপের ক্ষেত্রে হয় এবং এতে আপনি বুঝতে পারবেন যে আপনার মূলধন হারানোর সম্ভাবনাও অনেক বেশি। আর যদি সেটা নো ঝুঁকি নেই এর দিকে যেতে থাকে তাহলে আপনার মূলধন হারানোর সম্ভাবনাও ততটাই কমতে থাকবে। আপনার মূলধন সেই অনুযায়ী ঝুঁকিতে থাকবে, অর্থাৎ আপনার মূলধন তখন লো রিস্কে থাকবে। তাই একভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন এটি কতটা ভোলাটাইল বা কতটা ঝুঁকিপূর্ণ এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রত্যাশিত রিটার্নও বুঝতে পারবেন এবং তারপর সেই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এখন আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড স্কিমের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির ভিত্তিতে স্কিম নির্বাচন নিয়ে। একটি নির্দিষ্ট স্কিম নির্বাচন করা হয় মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দেখে, মানে সেই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড স্কিমের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি, সেই ইনভেস্টমেন্ট কোথায় হচ্ছে, কোন অ্যাসেট ক্লাসে হচ্ছে। যদি কোনো নির্দিষ্ট ইনভেস্টমেন্ট স্কিম যেমন ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ইন্ডিয়া থিমের কোনো স্কিম অথবা ডিজিটাল মানে আমাদের আইটি স্কিমে সেখানে ইনভেস্ট করছে, তাহলে যদি আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সেই স্কিমের সঙ্গে মিলে যায় তাহলে আপনি তাতে ইনভেস্ট করতে পারেন এবং রিটার্ন পেতে পারেন। উদাহরণস্বরূপ যদি কোনো ব্যাংকিং থিম থাকে তাহলে সেখানেও ইনভেস্ট করা যায়। একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও থিম আছে এবং সেখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হলো আপনার পুরো টাকা ডাইভার্সিফাইড ইকুইটিতে থাকবে, অর্থাৎ অর্থনীতির বিভিন্ন সেক্টরে বিনিয়োগ হবে। তাহলে সেই অনুযায়ী আপনি আপনার ইনভেস্টমেন্ট সেখানেও করতে পারেন। অ্যাক্টিভ ফান্ড বনাম প্যাসিভ ফান্ড। যখন কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টর মনে করেন যে তিনি ফান্ড ম্যানেজারের স্টক সিলেকশনের ঝুঁকি নিতে চান না, তখন তিনি প্যাসিভ ফান্ড বেছে নেন। প্যাসিভ ফান্ডে শুধুমাত্র একটি নির্দিষ্ট ইন্ডেক্সকেই অনুকরণ করা হয়। ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছেন্ত সেখানে স্টক নির্বাচন করেন না। ইন্ডেক্সে যা হচ্ছে, ইন্ডেক্সে যেই নির্দিষ্ট স্টকের যতটা ওজন আছে ঠিক ততটাই নিজের ফান্ডের পোর্টফোলিওতে রাখেন, নিজের মিউচুয়াল ফান্ড স্কিমে এবং তারপর ঠিক ততটাই রিটার্ন দেন। তাহলে একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী যিনি শুধু প্যাসিভভাবে বিনিয়োগ করতে চান তিনি প্যাসিভ ফান্ডে যেতে পারেন, এবং একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী যিনি বাজারের চেয়ে বেশি রিটার্নের প্রত্যাশা করেন, যিনি মনে করেন কোনো একটি মিউচুয়াল ফান্ড স্কিমে সবচেয়ে বেশি রিটার্ন আসবে, তিনি অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কারণ অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডগুলোর ক্ষেত্রে এমনটা মনে করা হয়, এমনটা বোঝা হয় এবং একজন বিনিয়োগকারীও বিশ্বাস করতে পারেন, আশা করতে পারেন যে ফান্ড ম্যানেজার তার দক্ষতা, তার শক্তিশালী স্টক বাছাই করার ক্ষমতা এবং তার গবেষণার মাধ্যমে বাজারের চেয়ে বেশি রিটার্ন এনে দিতে পারবেন। তাই এই কারণেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড এবং প্যাসিভলি ম্যানেজড ফান্ডে। দুই ধরনের বিষয় বুঝে নেওয়ার পর এটা সহজ হয়ে যায় যে আপনাকে কোথায় বিনিয়োগ করতে হবে। স্কিম নির্বাচন ব্যবসা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। যেমনটা আমরা এই অধ্যায়ে দেখেছি, যখন আপনি জীবনের প্রারম্ভিক পর্যায়ে থাকেন তখন আপনার এক্সপোজার স্মল ক্যাপ ও মিড ক্যাপে বেশি হতে পারে এবং আপনি বেশি রিটার্নের প্রত্যাশা রাখতে পারেন। ঠিক সেইভাবেই যখন আপনি চান না আপনার পোর্টফোলিওতে বেশি ভোলাটিলিটি থাকুক তখন আপনি লার্জ ক্যাপ বেশি রাখতে পারেন এবং চাইলে মিশ্র পোর্টফোলিও তৈরি করতে পারেন। যেমন লার্জ এবং মিড ক্যাপ হয় 70% লার্জ ক্যাপ, 30% মিড ক্যাপ। বাজারে এই ধরনের তহবিলও রয়েছে, তাই আপনাকে আপনার সুবিধামতো বুঝতে হবে যে আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ নাকি স্মল ক্যাপে বিনিয়োগ করতে চান। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এগুলো কি আমরা খুব ভালোভাবে দেখেছি চ্যাপ্টার নম্বর 2তে, যেখানে ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ডস নিয়ে আলোচনা হয়েছে। এরপর আসে গ্রোথ এবং ভ্যালু ইনভেস্টিং। আবারও চ্যাপ্টার নম্বর 10 এবং 11-এ খুব ভালোভাবে ডিফাইন করা হয়েছে কোনগুলো ভ্যালু ফান্ড এবং কোনগুলো গ্রোথ ফান্ড। আমরা দ্রুত আবার একবার দেখে নিই। গ্রোথ ফান্ডে সেই কোম্পানিগুলো পড়ে যাদের ফান্ডামেন্টালস খুবই শক্তিশালী, যাদের পি অনেক বেশি, ইপিএস বেশি এবং যাদের গ্রোথের সম্ভাবনা তাদের পিরিয়ডের তুলনায় সবচেয়ে বেশি। তাই গ্রোথ স্টক মানে ঠিক সেখানেই টাকা থাকে। গ্রোথ স্টকগুলোই হচ্ছে যেগুলো ইকোনমির গ্রোথের থেকেও বেশি রিটার্ন দেয়। তাহলে গ্রোথ ফান্ডস ইকোনমিতে যতটা গ্রোথ হচ্ছে তার থেকেও বেশি রিটার্ন দেবে আপনাকে। এই হিসেবেই আপনি গ্রোথ ফান্ডে টাকা বিনিয়োগ করতে পারেন। এই একইভাবে আপনি ভ্যালু ফান্ডেও টাকা বিনিয়োগ করতে পারেন। সাধারণত ভ্যালু ফান্ড কি? ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি, ফাইন্যান্সিয়ালি শক্তিশালী কোম্পানি, কিন্তু কোনো কারণে মার্কেট তাদের আসল মূল্যকে স্বীকৃতি দেয়নি। তাই এটা দীর্ঘমেয়াদী বাজি হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য। সাধারণত যত বড় বিনিয়োগকারী আছেন তারা ভ্যালু ইনভেস্টর।
এখন ভ্যালু ইনভেস্টমেন্টে আপনার যে স্টক থাকে সেটা কিছুটা আন্ডারভ্যালুয়েড হয়। আপনি আন্ডারভ্যালুয়েড স্টক কিনতে পারেন এবং তারপর অপেক্ষা করেন যতক্ষণ না বাজার সেই স্টকের প্রকৃত মূল্য স্বীকার করে। আর যখনই বাজার সেই স্টকের মূল্য স্বীকার করে তখন সেই স্টকের দাম হঠাৎ বেড়ে যায় এবং আপনি লাভবান হন। তাই দীর্ঘমেয়াদে এই কৌশলটি বেশ ভালোভাবে কাজ করে। আন্তর্জাতিক ইক্যুইটি ফান্ডেও আপনি বিনিয়োগ করতে পারেন। স্কিম নির্বাচন করার মানদণ্ড আপনার আন্তর্জাতিক ইক্যুইটি ফান্ডের জন্য, যেমন আন্তর্জাতিক ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করলে আপনি প্রথমেই আন্তর্জাতিক ইক্যুইটি মার্কেটে এক্সপোজার পাবেন এবং আপনার এক্সপোজার থাকবে রুপির এক্সচেঞ্জ রেটেও, কারণ রুপির ওঠানামাও আপনার রিটার্নকে প্রভাবিত করে। রিস্কের মধ্যে আমরা এটা পড়েছি, তাই একজন বিনিয়োগকারী আন্তর্জাতিক ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করেন যাতে তার পোর্টফোলিও কিছুটা ডাইভার্সিফাই করা যায়। যদি এমন কোনো অর্থনীতি থাকে যেখানে রিটার্নের সম্ভাবনা বেশি, তাহলে সে সেখানে বেশি টাকা বিনিয়োগ করতে পারে। নিজের ঝুঁকি কমানোর জন্য কিছু ডাইভার্সিফিকেশন করা যেতে পারে আন্তর্জাতিক ইক্যুইটিতে গিয়ে, এবং যেমনটা আমরা দেখেছি এটা আপনার স্যাটেলাইট পোর্টফোলিওরও অংশ হতে পারে। এতে ঝুঁকি কিছুটা বেশি থাকবে, কিন্তু সেই অনুযায়ী আপনি আপনার পোর্টফোলিও গঠন করতে পারবেন। যদি আপনি আন্তর্জাতিক ইক্যুইটিতে বিনিয়োগ করতে চান, তাহলে স্কিম নির্বাচন করার আগে এই বিষয়গুলোর দিকে আপনি খেয়াল রাখতে পারেন। এখন কথা বলি মিউচুয়াল ফান্ড স্কিমের নির্বাচন নিয়ে, যেগুলো এএমসি অফার করে। কিভাবে এএমসি যে স্কিমগুলো অফার করেছে সেখান থেকে আমরা বেছে নিতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। কোন মিউচুয়াল ফান্ড স্কিমটি আমাদের বেছে নিতে হবে? সবচেয়ে প্রথমে আসে অপশন ম্যাচিং। মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সঙ্গে। সবচেয়ে প্রথমে আসে ফান্ডের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সঙ্গে মিলিয়ে দেখা, অর্থাৎ সেই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্যের সঙ্গে। মিউচুয়াল ফান্ড স্কিমের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কি? পোর্টফোলিও সেই অনুযায়ী গঠন করা হয়েছে কিনা। বেশিরভাগ এনসি তাদের পোর্টফোলিও মাসিক ভিত্তিতে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে, ডিস্ট্রিবিউটরদের কাছেও বিক্রি করে, এবং বিনিয়োগকারী ও ডিস্ট্রিবিউটররা পোর্টফোলিও দেখে এটা বিচার করতে পারেন, জানতে পারেন যে তাদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। তাই স্কিম নির্বাচন করার এটাও একটা মানদণ্ড হতে পারে। যখন বিভিন্ন এনসির অফার করা ফান্ডের ভিত্তিতে মিউচুয়াল ফান্ড স্কিম নির্বাচন করার কথা আসে, ফান্ড ম্যানেজাররা, বেশিরভাগ দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা ফান্ড ম্যানেজারকেও দেখেন কে কোন ফান্ড ম্যানেজার কতটা দক্ষতার সঙ্গে কোনো স্কিম পরিচালনা করেছেন। দীর্ঘমেয়াদী ডেটা কি? দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ডগুলি এমন রিটার্ন তৈরি করেছে যা বাজারকে ছাড়িয়ে গেছে এবং ধারাবাহিকভাবে তা ছাড়িয়ে গেছে। তাই ফান্ড ম্যানেজারকেও সাধারণত দেখা হয়। যখন স্কিম বাছাইয়ের কথা আসে তখন ফান্ডের পারফরম্যান্স আবারও খুব বড় বিষয়। বেশিরভাগ বিনিয়োগকারী শুধুমাত্র ফান্ডের পারফরম্যান্স দেখে স্কিম বেছে নেন। এটা মোটেই পরামর্শযোগ্য নয়, কিন্তু হ্যাঁ, আবারও এটা হয়। এটা আবারও মিউচুয়াল ফান্ড স্কিম বাছাইয়ের সময় খুব বড় ভূমিকা রাখে। আপনি মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর পারফরম্যান্স দেখতে পারেন। সেবি মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর পারফরম্যান্স সম্পর্কেও নির্দেশনা দিয়েছে কিভাবে আমাদের পারফরম্যান্স দেখাতে হবে। সেই ভিত্তিতে আপনি ফান্ড বেছে নিতে পারেন। ফান্ডের পোর্টফোলিও অবশ্যই মূল্যায়ন করতে হবে যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিম বাছাই করার আগে। ফান্ডের পোর্টফোলিও কেমন? বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে টাকা বিনিয়োগ করা হয়েছে কিনা, অর্থাৎ ডাইভার্সিফাইড হয়েছে কিনা। যদি ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড হয় তাহলে কতটা ডাইভার্সিফিকেশন করা হয়েছে, তাতে কী ধরনের ঝুঁকি আছে, এই সব বিষয়ে একজন বিনিয়োগকারী দেখতে পারেন। যখন ফান্ড পোর্টফোলিওর কথা আসে এবং গেট ফান্ডের ক্ষেত্রে, তখন এভারেজ ম্যাচিউরিটি, মডিফাইড ডিউরেশন, এইসব কিছু এবং ডিউরেশন, এসব দেখে একজন বিনিয়োগকারী বুঝতে পারেন কিভাবে এগুলো বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। ফান্ড যদি একটি দীর্ঘ ইতিহাসের ফান্ড হয় তাহলে তার ইতিহাসও আমরা দেখতে পারি, তার পারফরম্যান্সকেও বিচার করতে পারি, ফান্ড ম্যানেজারের পারফরম্যান্সকেও বিচার করতে পারি। এইভাবেও মিউচুয়াল ফান্ড স্কিম বাছাই করার জন্য একটি মানদণ্ড তৈরি হয়। একটি নতুন ফান্ড যেটি এমন একজন পোর্টফোলিও ম্যানেজার দ্বারা পরিচালিত হচ্ছে যার পারফরম্যান্স খুব একটা ভালো নয়, সেটিকে অবশ্যই এড়িয়ে চলা উচিত। পোর্টফোলিও টার্নওভার বা পোর্টফোলিও টার্নওভার রেশিও সিকিউরিটিজ কেনাবেচার সময় আমাদের ব্রোকারেজ দিতে হয়। যত বেশি কেনাবেচা হবে সেই স্কিমের এক্সপেন্স রেশিও ততটাই বাড়বে। তাই এটা বলা হয় বা মনে করা হয় যে কোনো স্কিমের পোর্টফোলিও টার্নওভার রেশিও বেশি হওয়া উচিত নয়, বা যদি আপনি দুটি স্কিম দেখছেন এবং একটির পোর্টফোলিও টার্নওভার রেশিও বেশি, তাহলে সেই স্কিমটি এড়িয়ে চলা উচিত। যার রেশিও কম সেটি বেছে নেওয়া ভালো। হ্যাঁ, সেটাই করা উচিত, কিন্তু আবারও বলছি, আমরা বিভিন্ন ফ্যাক্টর এবং বিভিন্ন প্যারামিটার দিয়েও স্কিমকে বিচার করব। কিন্তু যখন শুধু পোর্টফোলিও টার্নওভার রেশিওর কথা আসে তখন আমরা বলতে পারি যত বেশি পোর্টফোলিও টার্নওভার রেশিও ততটাই খারাপ। তো বন্ধুরা, এটাই ছিল সিরিজের দ্বাদশ অধ্যায় থেকে সবকিছু। 5 মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন এক্সাম, এবং এটাই মিউচুয়াল ফান্ডের শেষ অধ্যায়। SNFIFE আজ আমাদের সবগুলো অধ্যায় মিউচুয়াল ফান্ডস
SNFIF এর পুরোটা শেষ হয়ে গেছে এবং এই ভিডিওগুলো দেখেই আপনি আপনার মিউচুয়াল ফান্ডের এক্সাম ক্লিয়ার করতে পারবেন। আর বাকি আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আপনি আমাদের প্লেলিস্টে যেতে পারেন। পুরো NSM এর বাকি ভিডিওগুলো দেখতে পারেন এবং যেসব মেজর কনসেপ্ট আছে, কিছু পয়েন্ট যা আজ আমি বলেছি যে আপনি অন্য বিভিন্ন অধ্যায় গিয়ে দেখতে পারেন, সেগুলো অবশ্যই দেখে নেবেন। আপনার অধ্যায়টি আপনাকে একদম পরিষ্কারভাবে বুঝতে আসবে এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে এই ভিডিওটি পুরোটা দেখার জন্য। আমি আশা করি আমাদের এই ভিডিওগুলো খুবই ভালো এবং আপনার জন্য অনেক উপকারী হবে। আর এখন আমাদের পরবর্তী টপিক থাকবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস নিয়ে। আমরা তার ভিডিওগুলো আপলোড করতে চলেছি। কিন্তু যদি আপনাকে সিরিজের অ্যাকশন দিতে হয়, তাহলে দয়া করে এই ভিডিওগুলো দেখুন এবং আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে শুধু ভিডিও দেখেই আপনি এক্সাম ক্লিয়ার করতে পারবেন এবং নিজের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করতে পারবেন। এবার দ্বাদশ অধ্যায়ের কিছু প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নম্বর 1, নিম্নলিখিত কোন স্কিম ক্যাটেগরি ক্রেডিট রিস্কের দিক থেকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে? সবচেয়ে কম ঝুঁকি ক্রেডিট রিস্কের ক্ষেত্রে কোনটিতে থাকবে? ক্রেডিট রিস্ক ফান্ডে, কর্পোরেট বন্ড ফান্ডে, ডাইনামিক বন্ড ফান্ডে নাকি গিল্ড ফান্ডে? তো সবচেয়ে কম ঝুঁকি থাকবে। আমি আপনাদের ক্রেডিট রিস্কের সংজ্ঞা বলেছিলাম। ক্রেডিট রিস্ক মানে হল ঋণগ্রহীতার সুদ ও মূলধন ফেরত দেওয়ার অক্ষমতা। তাহলে যখন ঋণগ্রহীতা কোনো পেমেন্টে ডিফল্ট করে, তখনই ক্রেডিট রিস্ক চলে আসে এবং এই অপশনগুলোর মধ্যে আমাদের কাছে গিল্ড ফান্ড আছে। গিল্ড মানে এই টাকাটা ভারতের সরকারের কাছে যায় আর ভারত সরকার ধরে নেওয়া হয় যে তারা তাদের ঋণের দায়বদ্ধতায় ডিফল্ট করবে না। তাই এর উত্তর হল ডি, গিল্ড তহবিল। প্রশ্ন নম্বর 2, একজন বিনিয়োগকারীর জন্য কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে জড়িত ঝুঁকির স্তর দ্রুত বোঝার জন্য সেবি একটি সহজীকৃত ফ্রেমওয়ার্ক সাজেস্ট করেছে। রিস্কোমিটার, রিস্ক ফ্যাক্টরস, ফ্যাক্টশিট বা ইনভেস্টার্স রিস্ক প্রোফাইল। এর মধ্যে কোনটি এমন একটি বিষয় যা একজন বিনিয়োগকারী দেখে খুব দ্রুত বুঝতে পারবেন যে একটি মিউচুয়াল ফান্ড স্কিমে কতটা ঝুঁকি জড়িত? সেবি কোনটি সাজেস্ট করেছে সেটি হল, উত্তর হচ্ছে রিস্কোমিটার। এবার কথা বলি প্রশ্ন নম্বর 3 নিয়ে। প্যাসিভ ফান্ডগুলো নিরাপদ কারণ এই ধরনের ফান্ডের NAV কখনোই কমে না, এমনকি যখন সংশ্লিষ্ট বাজার পড়ে যায় তখনও। সত্য না মিথ্যা? প্রশ্নটি বলছে প্যাসিভ ফান্ড নিরাপদ, তাদের NAV কখনোই নিচে নামে না যখন বাজার পড়ে যায়। দেখুন, ব্যাপারটা এমন নয়। প্যাসিভ ফান্ডে শুধু ইন্ডেক্স ফান্ডে টাকা যায় এবং যখন ইন্ডেক্স নিচে পড়ে তখন প্যাসিভ ফান্ডও পড়ে যায় এবং তাদের NAVও কমে যায়। তাহলে এই হিসেবে এই স্টেটমেন্টটি ভুল, তাই উত্তর হবে বি, ভুল। এবার কথা বলি প্রশ্ন নম্বর 4 নিয়ে। নিম্নলিখিত কোন স্কিমগুলোর কনসেন্ট্রেশনের ঝুঁকি সবচেয়ে কম থাকবে? সবচেয়ে কম কনসেন্ট্রেশনের ঝুঁকি কোনটিতে হবে? মাল্টিক্যাপ ফান্ডে, ফোকাসড ফান্ডে, থিম্যাটিক ফান্ডে নাকি সেক্টর ফান্ডে? দেখুন, প্রথমেই যখন কনসেন্ট্রেশনের কথা আসে, আমরা ভিডিওতে খুব ভালোভাবে দেখেছি যে মাল্টিক্যাপ ফান্ডে কনসেন্ট্রেশনের ঝুঁকি সবচেয়ে কম, কারণ এই ফান্ডগুলো বিভিন্ন ক্যাপ জুড়ে পুরো ইউনিভার্সে অর্থ বিনিয়োগ করে। আর ফোকাসড ফান্ডে কিছুটা ফোকাস থাকে 30, 40, 50টি স্টকের ওপর। থিম্যাটিক ফান্ডে একটি নির্দিষ্ট থিমের ওপর ফোকাস থাকে এবং সেক্টর ফান্ডেও কনসেন্ট্রেশন বেশি থাকে কারণ শুধু একটি সেক্টরে টাকা বিনিয়োগ হয়। তাই উত্তর হল মাল্টিক্যাপ ফান্ড। চতুর্থ প্রশ্নের উত্তর হল মাল্টিক্যাপ ফান্ড। প্রশ্ন নম্বর 5, ড্যাশ আর ক্লোজ এন্ডেড ডেট ফান্ডস। যেমনটা আমরা আজ অবধি শিখেছি, ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান্স, যেগুলো FMP নামে পরিচিত, সেগুলো ক্লোজ এন্ডেড ডেট ফান্ডের মধ্যে পড়ে। বাকি সব ফান্ড ওপেন এন্ডেড। তাই উত্তর হল ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান্স। এটাই ছিল চ্যাপ্টার 12 থেকে সবকিছু। এখন আমরা প্রশ্নগুলো শেষ করে ফেলেছি। আপনার যদি কোনো টপিক নিয়ে বা NSN 5 নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, তাহলে দয়া করে আমাদের জানান। আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমরা সব প্রশ্ন, সাজেশন এবং ফিডব্যাকের উত্তর দিতে খুবই খুশি হব। আর দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।